কি খবর তোমাদের? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি স্যার। যাক যাক, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, তোমাদের সেকশনে অনেকেই কিন্তু নাই, বুঝছো? আমি দেখলাম গত 2 দিনের 3-4 বা 5 দিনের অ্যাটেন্ডেন্স, অনেক স্টুডেন্টই দেখলাম যে অ্যাবসেন্ট। ওরা কি মানে ড্রপ খেয়েছে নাকি ক্লাস করছে না নাকি অন্য কোনো প্রবলেম আছে? তোমরা কেউ কেউ জানো? স্যার মাঝখান দিয়ে তো কয়েকটা রোল এমনিতেই নেই। আর হ্যাঁ হ্যাঁ, সেটাই এমনিতে বলছি। 54 স্টুডেন্ট আছে, মানে কেউ ড্রপ খায়নি। আচ্ছা আচ্ছা, এমনিতে কেউ ড্রপ খায়নি না? না স্যার। আচ্ছা ঠিক আছে, না সেটা ঠিক আছে, কারণ আমি অলরেডি 66 তো। ওকে, ঠিক আছে তাহলে। লাস্ট ক্লাসে আমরা হচ্ছে সাইক্লিক প্রসেস পর্যন্ত পড়েছিলাম, তাই না? ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা, স্যার রেকর্ডিংটা যদি একটু দিতেন। ও হ্যাঁ, আমি ভুলে গিয়েছিলাম, বুঝছো, আমার খেয়াল ছিল না। আপলোড করার সময় না হলে আমি দিয়ে দিতাম, আমি একদমই ভুলে গিয়েছিলাম। এই রেকর্ডগুলো আবার কনভার্ট করতে হয় তো একটু ভালোভাবে। আচ্ছা, দিয়ে দিব ইনশাল্লাহ। কত ক্লাসেরটা, তাই তো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, রেকর্ডটা স্টার্ট করে দিই। সো লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে সাইক্লিক প্রসেস। সো after a cyclic process, is there will be any changes in property? নো স্যার। No, there will be no change in property. Okay, so today we'll start with quasi-static or quasi-equilibrium process. Okay, so let's start with an example. Suppose আমাদের ডিপার্টমেন্ট, তোমাদের ডিপার্টমেন্ট কত তলায় ইউনিভার্সিটিতে? 7 তলায়। 7 তলায়, আচ্ছা ঠিক আছে। সো কেউ কি তোমাদের মধ্যে এনিওয়ান, তোমরা কি কেউ নিচতলা থেকে 7 তলা পর্যন্ত হেঁটে উঠেছো? সিঁড়ি দিয়ে হেঁটে ওঠা মানে আর কি সিঁড়ি দিয়ে? প্রায় উঠতে হইতো, একটু জায়গা পাইতাম না। আচ্ছা আচ্ছা, ফিলিংসটা কেমন ছিল? 7 তলায় ওঠার পর ফিলিংস কেমন ছিল? ভয়ঙ্কর। ওকে ফাইন। সো এখন যেটা বলা হলো তোমাদেরকে যে তোমরা প্রতি 1 ফ্লোর করে উঠবা, ওঠার পর হচ্ছে কিছুক্ষণ রেস্ট নিবা, পানি খাবা, পানি পান করবা, দেন হচ্ছে 7 তলায় উঠবা। তখন তোমাদের অবস্থা কেমন হবে? আগের থেকে একটু রিল্যাক্সড হবে না? ইয়েস স্যার। আচ্ছা, এখন বলা হলো যে তোমরা 1 ফ্লোর উঠবা, ওঠার পর হচ্ছে কি করবা? জুস খাবা, আধা ঘন্টা বসে থাকবা, হ্যাঁ, পারলে একটু ঘুমাবা, তারপর হচ্ছে একটা বার্গার খাওয়া, বার্গার খাওয়ার পর আরেক ফ্লোর উঠবা, দেন হচ্ছে সেম কাজগুলো করবো। এভাবে প্রতি ফ্লোরে আস্তে 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 7 তলায় উঠবো। যখন তুমি 7 তলায় উঠবো, ওঠার পর কি তোমার মনে হবে যে তুমি অ্যাকচুয়ালি নিচতলা থেকে 7 তলা উঠে আসছো? না না স্যার, মনে হবে একতলায় হ্যাঁ, মনে হবে যে কিছুই না। আবার যদি মনে করো যে হ্যাঁ, একতলায় উঠলা, একদিন পুরো ঘুমাইলা, তারপর একতলা কত 7 দিনে 7 তলায় উঠলা, তখন কি মনে হবে যে না আমি আসলে একতলা থেকে 7 তলায় আসছি? তখন কিন্তু কি ফিলিংসটা কি আরো অনেক কম হবে, ঠিক আছে? মনেই হবে না যে তুমি যে উপরে উঠলা তার ফলে তোমার কোনো ধরনের তোমার কোনো চেঞ্জ হয়েছে, ঠিক আছে? সো এখন যদি আমি তোমাকে সেই ধরনের একটা সিস্টেম হিসেবে চিন্তা করি, একটা যে সিস্টেমে বা যে একটা সিস্টেম বলি বা যে প্রসেসটা বলি, সেই প্রসেসে যে যখন তার স্টেটের কোনো চেঞ্জ হয়, ঠিক আছে, যেই চেঞ্জ কি হবে অতি সামান্য, ঠিক আছে, এত ধীরে হবে যে মনে হবে যে অ্যাকচুয়ালি কোনো চেঞ্জ হচ্ছে না। অ্যাকচুয়ালি কোনো চেঞ্জ হচ্ছে না বলতে মনে হবে যে তার যে এই প্রসেস, যে এক স্টেট থেকে সে যে আরেক স্টেটে যাচ্ছে, এক স্টেট থেকে আরেক স্টেটে যেতে হলে কি হবে, তার প্রপার্টির চেঞ্জ হতে হবে, তাই না? তো এই প্রপার্টির চেঞ্জটা এত ক্ষুদ্র পরিমাণে বা এত ধীরে ধীরে হবে যেন মনে হবে যে অ্যাকচুয়ালি প্রপার্টির কি হচ্ছে না, কোনো ধরনের চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে? সেই ধরনের প্রসেসকে বলা হয় হচ্ছে কোয়াজি স্ট্যাটিক অথবা কোয়াজি ইকুইলিব্রিয়াম প্রসেস, ঠিক আছে? সো এই প্রসেসটাকে হচ্ছে মানে প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে কখনোই পসিবল না, ঠিক আছে? তোমার হয়তো বা ফিল হতে পারে যে আমি যে 7 তলায় উঠলাম, তোমার কোনো কিছু ফিল হচ্ছে না, বাট ইন দ্য মিন টাইম তোমার কিন্তু 7 দিন শেষ,
ঠিক আছে? দ্যাট মিনস হচ্ছে তুমি যদি নিজেকে একটা সিস্টেম হিসেবে চিন্তা করো, তোমার সিস্টেমের বাইরে সারাউন্ডিংস এ কিন্তু কি অনেক ধরনের চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো কিন্তু কোয়াজি কোয়াজি স্ট্যাটিক অথবা কোয়াজি ইকুইলিব্রিয়াম প্রসেসগুলো এই ধরনের প্রসেস, যেই প্রসেসগুলো সংঘটিত হওয়ার পর এমনভাবে সংঘটিত হবে যেন তার সারাউন্ডিংস এ কি হয় নাই? কোনো ধরনের চেঞ্জ হয় নাই। ঠিক আছে? সো এই ধরনের প্রসেসগুলো হচ্ছে একটা একদম আইডিয়াল কেস। ঠিক আছে? যেগুলো হচ্ছে কি থিওরিটিক্যাল কেস বা থিওরিটিক্যাল প্রসেস, যেটা হচ্ছে কি প্র্যাকটিক্যালি অ্যাকচুয়ালি সম্ভব না। বাট এগুলো দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের থিওরেম আমরা বা বিভিন্ন সিচুয়েশন আমরা কি করতে পারি? এক্সপ্লেইন করতে পারি। ঠিক আছে? বা আইডিয়াল পজিশন গুলো, আইডিয়াল প্রসেস গুলো বা আইডিয়াল বিভিন্ন ফেনোমেনা যেগুলো আছে সেগুলো আমরা ডিসক্রাইব করতে পারি হচ্ছে এই কজি স্ট্যাটিক অথবা কজি ইকুইলিব্রিয়াম প্রসেস দিয়ে। ঠিক আছে? সো এখন যদি আমরা একটা ডেফিনেশনটা যদি যাই, খেয়াল করি আমরা। আচ্ছা আমি তো a quasi equilibrium process can be viewed as a sufficiently slow process that allows the system to adjust itself internally so that properties in one part of the system do not change any faster than those at other parts. ঠিক আছে? সো দাঁড়াও একটু, মানে যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা চেম্বার, যে চেম্বারের ভিতরে এটা হচ্ছে একটা ওয়েট দেওয়া আছে, প্লেট দেওয়া আছে, যার নিচে আছে আমরা গ্যাস অথবা লিকুইড রেখে দিয়েছি। ঠিক আছে? সো আমি কি করলাম, যদি এই যে ডিস্কটা আছে, এই ডিস্কের উপর যদি আমি 5 কেজি ওয়েটের একটা 5 কেজি ম্যাসের একটা যদি কোনো একটা অবজেক্ট যদি ডিস্কের উপর রেখে দেই, তাহলে কি হবে? আমাদের ডিস্কটা কি হবে? র্যাপিডলি বা কি হবে? নিচের দিকে চলে আসবে। তো নিচের দিকে যদি চলে আসে তাহলে কি খুব র্যাপিডলি আমাদের এখানে যে গ্যাস অথবা যে লিকুইডটা আছে সেই লিকুইডটা স্যার কি হবে? কোশ্চেনটা আরেকবার করবেন? বুঝি নাই। তোমার কোশ্চেনটা বুঝলাম না। কথা শুনতে পাচ্ছো? তোমরা কি আমার কথা শুনতে আজকে পাচ্ছো? নেটে অনেক ইস্যুস হইতেছে স্যার। হ্যাঁ সেটা আমি জানি, আমি এর আগে যে ক্লাসগুলো যখন নিয়েছি আমার খুব প্রবলেম হয়েছে। মেবি স্যার ও আগে কোশ্চেন করছে, এখন হয়তো আসছে ওটা। আচ্ছা আচ্ছা, আজকে নেট খুব প্রবলেম হচ্ছে, আমি খেয়াল করেছি। আচ্ছা, যেখানে ছিলাম আর কি আমরা, এখন সাপোজ যদি আমরা একটা 5 কেজি ওয়েটের যদি কোনো 5 কেজি ম্যাসের কোনো একটা অবজেক্ট যদি এই ডিস্কের উপর যদি আমরা রাখি, রাখার পর কি হবে? সেটা এই ডিস্কটা কি হবে? আমাদের নিচের দিকে চলে আসবে। যদি এই ডিস্কটা নিচের দিকে চলে আসে তাহলে কি হবে? এখানে যে আমরা যে গ্যাস অথবা যে লিকুইডটা আমরা রেখেছিলাম সেটা কি হবে? কম্প্রেসড হয়ে যাবে। ঠিক আছে? সো এখন আমি কি করলাম, আমরা 5 কেজি যেই ওয়েটটা ছিল সেই ওয়েটটাকে আমরা ভাঙলাম, ভেঙে ভেঙে কি করলাম? আমরা বল বানালাম। তো এই বলগুলোর এক একটার ওয়েট আমরা সে ধরে নিলাম হচ্ছে 0.5 গ্রাম। কত? 0.5 গ্রাম। ঠিক আছে? তো 0.5 গ্রামের যদি আমি একটা বল যদি জাস্ট একটা প্লেটের উপরে, এই প্লেটটার উপরে যদি আমি রাখি, তাহলে কি হবে? তাহলে কি এটা কম্প্রেসড হবে? আমার গ্যাসটা কি কম্প্রেসড হবে? যেখানে আমি 5 কেজি দিয়েছিলাম, এখন আমি স্লাইট দিচ্ছি যে অ্যামাউন্ট হবে। খুবই ক্ষুদ্র অ্যামাউন্ট হবে, তাই না? জি স্যার। মানে এতটাই ক্ষুদ্র, হয়তোবা আমার এখানে যে গ্যাস বা লিকুইড যেটা আছে তারা হয়তো সেটা হয়তো ফিলও করতে পারবে, মানে বুঝতেও পারবে না যে এখানে কোনো একটা ওয়েট দ্বারা তাদেরকে কম্প্রেস করা হচ্ছে, তাই না? জি স্যার। তো এটার কারণটা কি হচ্ছে? যখন আমি সেই ওয়েটটা দিচ্ছি, ওয়েট দেওয়ার ফলে প্রথম কিন্তু যেই স্টেটের যে চেঞ্জটা হবে সেটা কিন্তু কি হবে? যে এই ডিস্কের এক্স্যাক্টলি নিচে যেই গ্যাসের মলিকুল গুলো থাকবে বা যে যতটুকু গ্যাস থাকবে সেটা কি সবার আগে কি সেই ওয়েটটা ফিল করবে, মানে সেই কম্প্রেশন যে প্রেসারটা আছে সেই প্রেসারটা ফিল করবে, তাই না? কিন্তু সেই প্রেসারটা কি নিচের দিকে যারা আছে তারা কিন্তু সেটা ফিল করবে না। তো আমি কি করলাম, সেই একটা বল ফালানোর পর, একটা বল রাখার পর প্রায় আধা ঘন্টা পর আমি আরেকটা বল ফেললাম। সো এর আগে আধা ঘন্টার মধ্যে কিন্তু কি হবে, যে চাপটা দিয়েছিলাম সেই চাপটা কিন্তু কি আমার টোটাল যে গ্যাসটা থাকবে সেই গ্যাসের ভিতরটা কি হয়ে যাবে? ট্রান্সমিট হয়ে যাবে এবং মনে হবে যে এখানে কোনো ওয়েটই নাই। তো এইভাবে যদি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র এভাবে আস্তে 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 যদি আমি জিনিসকে কম্প্রেস করার চেষ্টা করি, তখন কি হবে? খুবই ধীরে ধীরে আমার এই গ্যাসটা কি হবে? কম্প্রেসড হবে এবং তাতে মনে হবে যে অ্যাকচুয়ালি আমার গ্যাসটা কি হচ্ছে? কোনো ধরনের কম্প্রেশনই হচ্ছে না।
তো এই ধরনের যে কেসগুলো আছে এই কেসগুলোকে আমরা বলি হচ্ছে কোয়াজি স্ট্যাটিক অথবা কোয়াজি ইকুইলিব্রিয়াম প্রসেস। বুঝে গেছে? স্যার একটা যদি আমি দিই তাইলে চেঞ্জ যের একটা কি বলছিলেন ওটা একটু আরেকবার বলবেন? যদি আমি একটা ওয়েট দেই সেখানে কি খুব স্লাইটলি যেটা বললাম আর কি যে খুব স্লাইট অ্যামাউন্ট কি চেঞ্জ হবে তাই না, বা জি, খুব স্যার। স্লাইট অ্যামাউন্ট একটা প্রেসার ক্রিয়েট হবে, যে প্রেসারটা মানে জাস্ট তোমাকে বলি যে এক্সাম্পলটা কিভাবে দেওয়া যায়। সাপোজ আমরা একটা যে গ্যাস ট্রান্সমিটের কথা বলছিলেন যে এনার্জি ও গ্যাস না, যেটা হচ্ছে প্রেসার যেটা ফিল হবে, যেটা হচ্ছে প্রেসার যেটা হচ্ছে তোমার একদম লোয়ার পার্টে যেটা থাকবে, লোয়ার পার্ট বলতে হচ্ছে লোয়ার সারফেসের সাথে যেটা থাকবে ডিস্কের ঠিক নিচে যেই লেয়ারটা থাকবে গ্যাসের, ওই লেয়ারটা কি সবার আগে প্রেসারটা পাবে না, জি স্যার। তারপর না নিচের দিকে যাওয়া শুরু করবে। তো আমি যখন একটা বল রাখলাম সেটাকে অতি ক্ষুদ্র, যেটা হয়তো বা হালকা কিছু হলেও একটু প্রেসার পাবে, এবং সেই প্রেসারটা কি ওই লেয়ার থেকে কি বাকি সব লেয়ারে আস্তে আস্তে ধীরে ধীরে ছড়িয়ে পড়বে, তাই না? জি স্যার। এবং আলটিমেটলি মনে হবে কি যে এখানে আসলে কোনো কি প্রেসারের কোনো চেঞ্জ হয় নাই, যেহেতু আমি কম্প্রেস করতেছি তাহলে কি হবে প্রেসারটা বাড়বে। তো এত ক্ষুদ্র পরিমাণ ওয়েটটা যেটা আমরা সেট করেছি বা রেখেছি, যার কারণে কি হচ্ছে যে খুবই অতি সামান্য পরিমাণ, ধরো 1 প্যাসকেলের যে ধরো 0.001 প্যাসকেল হচ্ছে প্রেসার এখানে হচ্ছে, ঠিক আছে? সেটা কি মানে মনে হয় না যে খুবই সামান্য? জি স্যার। তো ওই প্রেসারের ফলে যে চেঞ্জটা হবে, যে প্রসেসটা হবে, সেটাই হচ্ছে কি আমাদের কোয়াজি ইকুইলিব্রিয়াম অথবা কি কোয়াজি স্ট্যাটিক প্রসেস। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, সো এখানে যদি আমরা একটা পিস্টন সিলিন্ডার যদি নিয়ে আসি, সো দেখো মানে কোয়াজি স্ট্যাটিক অথবা কোয়াজি ইকুইলিব্রিয়াম যে প্রসেসটা থাকবে সেই প্রসেসগুলোকে আমরা ধরে নিব যে মানে খুব ধীরে 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 যেই প্রসেসটা হবে সেটা হচ্ছে কি আমাদের কোয়াজি স্ট্যাটিক অথবা কোয়াজি ইকুইলিব্রিয়াম প্রসেস, ঠিক আছে? সো এখানে দেখো এটা হচ্ছে কি আমাদের একটা নন কোয়াজি ইকুইলিব্রিয়াম প্রসেস, যেখানে কি হচ্ছে খুব ভেরি ফাস্টলি কি হচ্ছে আমাদের পিস্টনটা মুভ করছে, ঠিক আছে? খুবই ফাস্ট। তোমরা কি জানো এই পাওয়ার প্ল্যান্টে যেই টারবাইন গুলো ইউজ করা হয় গ্যাস টারবাইনে, হ্যাঁ সেগুলোর টারবাইন গুলো কত প্রতি মিনিটে কতবার ঘুরে রোটেট করে, আইডিয়া আছে কারো? না স্যার। প্রতি মিনিটে হচ্ছে টারবাইন রোটেট করে হচ্ছে 3000 বার, ঠিক আছে? 3000 আরপিএম, প্রতি মিনিটে 3000 বার, ঠিক আছে? সো তোমরা যদি এই কেউ যদি দেখে থাকো যে প্রতি প্রতি মিনিটে যদি 1 সেকেন্ড মানে প্রতি মিনিটে যদি 60 বার যদি একটা ইয়ে হয় পিস্টন যদি ওঠানামা করে, তাহলে কিন্তু কি সেটা কিন্তু খুবই দ্রুত, এবং ইউজুয়ালি যে ইঞ্জিনগুলো থাকে গাড়িতে সেগুলো কিন্তু কি আরো দ্রুত কি হয় আমাদের যে পিস্টন ওঠানামা করে, ঠিক আছে? তো সেটা হচ্ছে আমরা দেখবো সামনে, এখন ওদিকে গেলে একটু ইয়ে হয়ে যাবে, কঠিন হয়ে যাবে তোমাদের জন্য। যাই হোক, এখানে যে জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে নর্মালি যে পিস্টন সিলিন্ডার যে মেকানিজম গুলো থাকে সেগুলো খুব র্যাপিডলি মুভ করে, ঠিক আছে? খুবই র্যাপিডলি মুভ করে, ঠিক আছে? সো ওই কেসগুলোকে যখন আমরা নরমালি বা ওই কেসগুলো যখন আইডিয়ালি যখন আমরা কোনো সাইকেলের সাহায্যে যখন রিলেট করতে যাই, তখন আমরা সেই প্রসেসগুলোকে আমরা কোয়াজি স্ট্যাটিক বা কোয়াজি ইকুইলিব্রিয়াম প্রসেসে নিয়ে আসি, যেন আমরা সেটা অ্যানালাইজ করতে পারি, ঠিক আছে? দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের এই থিওরিটা পড়তে হয়, যেটা হচ্ছে কি কোয়াজি স্ট্যাটিক অথবা কোয়াজি ইকুইলিব্রিয়াম প্রসেস, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, সো এখন আরেকটা যেটা পড়বো সেটা হচ্ছে ফ্লো প্রসেস এন্ড নন ফ্লো প্রসেস। সো আমরা ক্লোজ সিস্টেম এবং ওপেন সিস্টেম পড়ে আসছি, তার মধ্যে ক্লোজ সিস্টেম কি হবে, ফ্লো প্রসেস হবে নাকি নন ফ্লো প্রসেস হবে? স্যার নন ফ্লো প্রসেস। হ্যাঁ, নন ফ্লো প্রসেস। কারণ খেয়াল করো, ক্লোজ সিস্টেম যখন আমরা অ্যানালাইসিস করতে যাই তখন কিন্তু আমাদের বলা আছে কি যে কোনো ধরনের মাস ট্রান্সফার হবে না, তাই না? ক্লোজ সিস্টেমে কি মাস ট্রান্সফার হবে? না স্যার। না স্যার। আচ্ছা, দ্যাটস ওয়াই সব ধরনের যে ক্লোজ সিস্টেম থাকবে সেই সেগুলোকে আমরা বলবো হচ্ছে নন ফ্লো প্রসেস। আর ওপেন সিস্টেমে হচ্ছে কি আমাদের মাস ট্রান্সফার করা পসিবল, দ্যাটস ওয়াই আমরা সেটাকে বলি হচ্ছে ফ্লো প্রসেস। আচ্ছা, এখন আমরা দেখবো যেটা হচ্ছে সেটা হচ্ছে জেরাথ ল অফ থার্মোডাইনামিক্স, ঠিক আছে? আচ্ছা,
এখন একটা আমি কথা বলে রাখি যে আমরা হচ্ছে 0th ল পড়বো, ফার্স্ট ল পড়বো এবং থার্ড ল পড়বো, ঠিক আছে? সো অনেক সময় দেখা যায় যে আমরা বিভিন্ন ডেফিনেশন পড়ার সময় সেটাকে কি করি, মনের ভাষায় লেখার চেষ্টা করি, ঠিক আছে? বাট থার্মোডাইনামিক্স বা যে কোনো ল যেটা বলা হবে, লকে কিন্তু তুমি নিজের ভাষায় লিখতে পারবা না, এক্স্যাক্টলি যেটা লেখা আছে ঠিক সেটাই লিখতে হয়। বুঝা গেছে? স্যার, জি, আমরা সেকেন্ড ল পড়বো না? হ্যাঁ পড়বো তো। না, আপনি বলছিলেন 0, ফার্স্ট এন্ড থার্ড ল পড়বো। ও থার্ড বলছে, আচ্ছা সেকেন্ড ল পড়বো, ভুল বলছে, থার্ড ল নেই, থার্ড ল আছে, ওটা আসলে পড়ানো হয় না। যাক, আমরা পড়ছি 0th ল, ফার্স্ট ল এন্ড সেকেন্ড ল, ঠিক আছে? সো এই 0th ল কেন নাম হলো, এটা নাম হওয়ার মেইন কারণ হচ্ছে কারণ ফার্স্ট ল এবং সেকেন্ড ল হচ্ছে আগে দিয়ে দেওয়া হয়, যার কারণে এবং এবং এই লগুলো করার এই লগুলো করার পর, ডিফেন্ড করার পরে যে জিনিসটা আসে যে এই 0th লটা খুব ইম্পর্টেন্ট হয়, ঠিক আছে? যে এই লটা ছাড়া আমি ফার্স্ট ল বা সেকেন্ড লতে যেতে পারবো না, দ্যাটস ওয়াই এর নাম দিয়ে দেওয়া হয় হচ্ছে 0th ল অফ থার্মোডাইনামিক্স। বুঝতে পারছো? আচ্ছা, আর থার্মোডাইনামিক্সের সব থেকে মজার ব্যাপার যেগুলো হচ্ছে, এই লগুলো যেগুলো আছে, এই লগুলোকে আমরা কখনো বাদ দিতে পারি না, ঠিক আছে? এবং এই লগুলো হচ্ছে মোটামুটি বলা যায় হচ্ছে নর্মাল কমন সেন্সের মতো, ঠিক আছে? সো কোনো সিস্টেমই বা কোনো ফেনোমেনায়, কোনো প্র্যাকটিক্যাল ফেনোমেনায় এই লগুলোকে ভায়োলেট করতে পারে না, ঠিক আছে? এবং এই লগুলো বেসিক্যালি হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ফেনোমেনা, ঠিক আছে? তো আসো আমরা দেখি যে আমাদের 0th ল অফ থার্মোডাইনামিক্স কি বলছে। If two systems are in thermal equilibrium with a third system separately, then they are in thermal equilibrium themselves. কিছু বুঝতে পারছি আমরা? জি স্যার। কি বলা হয়েছে এখানে? স্যার দুইটা সিস্টেম হ্যাঁ বলো বলো। খুবই সহজ জিনিস, 0th ল হলো সব থেকে সহজ, বাট এটা ইম্পর্টেন্স অনেক বেশি। দুটো সিস্টেম যদি একটা আরেকটার সাথে তাপীয় সমতায় থাকে, তাহলে এদের সাথে যদি আলাদাভাবে কোনো তৃতীয় সিস্টেম অ্যাড করা হয়, তাহলে সেটা ওদের সাথে সাম্যাবস্থায় থাকবে। তাপীয় সাম্যাবস্থা লাগবে, হ্যাঁ। হ্যাঁ তাপীয় সমস্যা, তুমি কি এটা পড়ে আসছো আগে? জি স্যার, ইন্টারে ছিল। কলেজেই পড়ছি আমরা সবাই। তাই? আচ্ছা, সিলেবাস মানে চেঞ্জ হয়ে গেছে, আমার মনে নেই অবশ্য। তাহলে তো ভালোই, তাহলে তো আমার এগুলো তাড়াতাড়ি শেষ করে দেওয়া যায়, আমি তো আর সময় নষ্ট করতেছি। আচ্ছা, তো এই যে লটা, এই লর সাহায্যে কি করা যায় জানো? এই লর সাহায্যে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমরা একটা সিস্টেমের টেম্পারেচার কত সেটা আমরা মেজার করতে পারি। উইথাউট দিস ল আমরা কিন্তু কোনো অবজেক্টের বা কোনো সিস্টেমের কি করতে পারবো না, কোনো টেম্পারেচার মেজার করতে পারবো না। দ্যাটস ওয়াই দিস ল ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্যার আমাদের স্যার কলেজে শুধু সূত্রটা পড়ানো হচ্ছে, মানে প্র্যাকটিক্যালি কিছু ওইভাবে করানো হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। সো এখানে জিনিসটা কি হচ্ছে, এখানে জিনিসটা খেয়াল করো যে যখন, আচ্ছা আমরা একটা পড়েছিলাম, এক্সাম্পল দিয়েছিলাম মনে হয়, যে আমাদের যদি কখনো ফিভার হয় তখন আমরা থার্মোমিটার ইউজ করে বডি টেম্পারেচার মেজার করি, তাই না? জি জি, স্যার। স্যার। আচ্ছা, তো এই বডি টেম্পারেচার যখন মেজার করার জন্য আমরা সময় নিই কতটুকু? 1 মিনিটের মতো ইন জেনারেল। জি স্যার। আচ্ছা, এই 1 মিনিট সময় কেন নেই? স্যার টেম্পারেচারটা স্টেবল হওয়ার জন্য। টেম্পারেচারটা স্টেবল হওয়ার জন্য না অন্য কিছু? মানে স্যার স্টেবল ডেটা পাওয়ার জন্য। আচ্ছা, স্টেবল ডেটা পাওয়ার জন্য। এখন যদি আমরা একদম ম্যানুয়াল যে থার্মোমিটার গুলো আছে, আমরা সেন্সরে না যাই, যেগুলোতে হচ্ছে মার্কারি থাকে, ডিরেক্টলি আমরা মার্কারি থেকে রিডিং নিতে পারি, সেই থার্মোমিটারটা যদি আমরা একটু চিন্তা করি, এবং এই থার্মোমিটারটাই সব থেকে কমন এবং অ্যাকুরেট টেম্পারেচার দেয়, ঠিক আছে? এইটা দেওয়ার মেইন রিজন যেটা হচ্ছে, খেয়াল করো, আমরা যে রিডিংটা পাই সেটা কিসের জন্য পাই? আমাদের মার্কারিটা কি হয়, এক্সপ্যানশন হয়, তাই না? এটা তো আমরা পড়ে আসছি আগে। জি স্যার। আচ্ছা, মার্কারি যে এক্সপ্যানশন হয়, কেন এক্সপ্যানশন হয়? হিটের কারণে। হিটের কারণে। এই হিটটা কে দেয়? সিস্টেম হিসাবে দিবে মানে না না, আমি তো, আমার জ্বর আসছে, আমি সেখান থেকে বলতেছি। আমি যে বডি থেকে বডি থেকে পাবে, তাই না?
আমাদের যে হিটটা আসবে কোত্থেকে? বডি থেকে। আচ্ছা, সো এখন খেয়াল করো, আমাদের যেই ইয়েটা থাকে, মার্কারিটা কি ডিরেক্টলি আমাদের বডির সংস্পর্শে আসে, বডি কন্ট্যাক্টে আসে মার্কারি? না স্যার। মার্কারি কিন্তু আমাদের ডিরেক্ট বডি কন্ট্যাক্টে আসে না। তাহলে যদি ডিরেক্ট বডি কন্ট্যাক্টে না আসে, তাহলে কিভাবে মার্কারি এক্স্যাক্টলি আমার বডি টেম্পারেচার যেটা সেটা শো করতে পারে? স্যার কাজটার মাধ্যমে স্যার। কাঁচটার মাধ্যমে। ঠিক আছে, কিসের মাধ্যমে? কাচের মাধ্যমে। সো এখানে জিনিসটা সেটাই বলা হচ্ছে যে দুইটা সিস্টেম, যদি আমি ধরি হচ্ছে একটা মার্কারি আর এটা হচ্ছে কি আমাদের বডি, ঠিক আছে? এই দুইটা সিস্টেম যদি তৃতীয় কোনো অবজেক্টের সাথে কি হয়, তাপীয় সাম্য অবস্থায় থাকে, দ্যাট মিনস সেই তৃতীয় অবজেক্টে কি হবে এখানে আমাদের? সেই গ্লাসটা। ঠিক আছে, আমার বডি এবং মার্কারির মাঝখানে থাকে কি? গ্লাস। সো গ্লাস যদি আমার বডির টেম্পারেচারের সাথে যদি সেম হয়, বা প্রোবটা যেটা থাকে কি, বেসিক্যালি এখানে প্রোবটা হবে কি, গ্লাস বলতেছি যে থার্মোকাপলে যে প্রোবটা থাকে সেই প্রোবটা যদি আমার বডি টেম্পারেচারের সাথে যদি ওই প্রোবের টেম্পারেচার এবং আমার বডি টেম্পারেচার যদি সেম হয়, তাহলে কি হবে? আমার মার্কারির টেম্পারেচার কি হবে? আমার বডির ওই প্রোবের টেম্পারেচারের সাথে সেম হতে হবে। সেম হলে কি হবে? মার্কারির টেম্পারেচার এবং আমার বডি টেম্পারেচার কি হবে? সেম হবে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, আরেকবার বলি, খেয়াল করি জিনিসটা কি হচ্ছে, আমার বডি থেকে হিট ট্রান্সফার হবে কোথায়? মার্কারিতে। ঠিক আছে, এবং মার্কারির কি হয়? তাপ গ্রহণের ফলে মার্কারির হচ্ছে এক্সপানশন হয়। ঠিক আছে, সো আমি যত বেশি তাপ দিব তত বেশি কি হবে? মার্কারের এক্সপানশন হবে। ঠিক আছে, এই দ্যাটস ওয়াই কি হয়, মার্কারের এক্সপেনশনটা স্টেবল হওয়ার জন্য আমরা হচ্ছে 1 মিনিট সময় নেই। তো 1 মিনিট সময়ের মধ্যে যে জিনিসটা করা হয়, যে আমার বডি থেকে হিটটা যেন মার্কারিতে ট্রান্সফার হয়ে যায়। ঠিক আছে, এন্ড বাই দিস টাইম কি হবে, আমরা যে প্রোবটা আমার বডি কন্ট্যাক্টে রাখি, ঠিক আছে, আমরা যে প্রোব যেটা থাকে, যে স্টিলের যে পার্টটার মধ্যে দেখি, হ্যাঁ, ওই প্রোবটা কি করে আমরা বডির সাথে রাখি, তাই না? তো ওই পার্টটা কি হবে, আমার বডির টেম্পারেচারের সাথে সেম হয়ে যাবে, তাপীয় সাম্য অবস্থায় আসবে। যেহেতু ওই প্রোবটা আমার বডির সাথে তাপীয় সাম্য অবস্থায় আসতেছে, তখন কি হবে? প্রোবের টেম্পারেচারটা কি হবে? বেড়ে যাবে। আর এদিকে কি আমাদের মার্কারি টেম্পারেচার কি? কম। তো মার্কারি এবং প্রোব কি আবার দুজন একটা আরেকটার সাথে কি কানেক্টেড। সো কি হবে, মার্কারিও কি হবে? একই সাথে কি হবে? হিটেড হবে, বা সেম টেম্পারেচারে চলে আসবে। এটাই হচ্ছে আমাদের জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, যে যদি দুইটা সিস্টেম কোনো তৃতীয় কোনো সিস্টেমের সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে প্রথমে যেই দুইটা সিস্টেম ছিল তারা দুইজন একে অপরের সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকবে। বোঝা গেছে এখন? স্যার জি, স্যার। তাহলে প্রোবটার জন্য 1 মিনিট ওয়েট করি? বুঝছি না, একটু জোরে বলো। মানে আমরা কি স্যার তাহলে প্রোবটার জন্য 1 মিনিট ওয়েট করি? আমরা হ্যাঁ, আমরা ওয়েট করি হচ্ছে বেসিক্যালি প্রোবের জন্য। প্রোবও এখানে একটা ফ্যাক্ট, মেইন ফ্যাক্টটা হচ্ছে যে প্রোব থেকে যে হিটটা আমার মার্কারিতে ট্রান্সফার করা হয়, সেই হিটটা যখন আসে তখন কি হয়, আমার মার্কার কি হচ্ছে এক্সপ্যান্ড করা শুরু করে। এখন এই এক্সপানশন কতটুকু পর্যন্ত হতে হবে? একটা তো স্টেবল অবস্থায় আসতে হবে, বা একটা ইকুইলিব্রিয়াম অবস্থায় আসতে হবে, বা থার্মাল ইকুইলিব্রিয়াম অবস্থায় আসতে হবে। ততটুকু আসলে হচ্ছে কি হচ্ছে, আমাদের মার্কারিটা অতটুকু পর্যন্ত এক্সপানশন হয়ে আমাদের রিডিংটা দেয়। ঠিক আছে, দ্যাটস হচ্ছে আমাদের মার্কারি এক্সপ্যান্ড কতটুকু সময় হচ্ছে, তার জন্য হচ্ছে আমরা সেই সময়টা দিই। বুঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা, এখানে এক্সাম্পলটা আছে, এটা তোমরা একটু বুঝতে পারবা, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো কেউ কি বলতে পারবা আমাদের অ্যাটমসফেরিক প্রেসার কত? 25 ডিগ্রি। এই প্রেসার স্যার 1 atm স্যার 1 atm 1 atm না? আচ্ছা, তাহলে যে 1 atm কে যদি আমরা প্যাসকেলে নিয়ে আসি, সেটা কি হবে? স্যার 101365 101.325 kilopascal maybe. কিলো প্যাসকেল। ঠিক আছে, সো আমরা ধরে নিলাম হচ্ছে
100 কিলো প্যাসকেল। ঠিক আছে, কি ধরলাম আমরা ধরে নিলাম হচ্ছে 100 কিলো প্যাসকেল। আমরা যদি একটা হিউম্যান বডির কথা চিন্তা করি বা একটা সাধারণ মানুষের কথা চিন্তা করি, তার এভারেজ ওয়েট কত হয়? 60 থেকে 70 কেজি, তাই না? জি স্যার। একটা সাধারণ মানুষের মাস আর কি ওয়েট হবে না, মাস হচ্ছে কত? 60 থেকে 70 কেজি। এটাকে যদি আমরা নিউটনে নিয়ে আসি তাহলে কত হবে? 70 কেজিকে যদি আমরা নিউটনে নিয়ে আসি 700 একটু কম। অ্যাবাউট হচ্ছে 686 নিউটন। ঠিক আছে, অ্যাবাউট জি, স্যার। 686 নিউটন। আচ্ছা, এই 686 নিউটন যদি ধরো সেই মানুষটা যদি কোনো একক ক্ষেত্রফলের উপর যদি দাঁড়িয়ে থাকে, তাহলে যেই প্রেসারটা হবে সেটা হবে কি 6, আমরা ধরে নিলাম যে অ্যারাউন্ড 700 প্যাসকেল। ঠিক আছে, সো তুমি চিন্তা করো যে তুমি শুয়ে আছো, তোমার উপরে একজন দাঁড়িয়ে আছে, তাহলে 70 কেজি ওজনের একজন মানুষ বা একটা ধরো একটা বক্স তোমাকে দিয়ে রাখছে, অথবা তোমাকে বললো তুমি সেটা লিফট করো, তুমি কি পারবা? না স্যার। আচ্ছা, সাপোজ ধরো এই 700 নিউটন যে ফোর্সটা, এই ফোর্স দিয়ে তুমি দাঁড়িয়ে আছো, তোমাকে পিছন দিয়ে তোমার পিঠে এসে ধাক্কা দিল, তুমি কি তোমার সেই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবা না ছিটকে গিয়ে পড়বা? ছিটকে গিয়ে পড়বো স্যার। ছিটকে গিয়ে পড়বো। সো দেখো, এটা হচ্ছে কি মাত্র 700 নিউটন, আর ওখানে হচ্ছে কত? ওখানে হচ্ছে প্রায় 1 লক্ষ নিউটন ফোর্স। সো তোমরা কি বুঝতে পারতেছো যে আমাদের অ্যাটমসফেরিক প্রেসার কতটা হাই, কত বেশি? জি স্যার। আমি কি বুঝতে পারছি সিচুয়েশনটা? জি স্যার। সো খেয়াল করো, তারপরেও আমাদের চারপাশে এত বেশি প্রেসার, তারপরে কিন্তু আমরা টিকে আছি। আমাদের মনে হচ্ছে না যে কোনো প্রেসার আছে কিনা, বা কোনো কিছু, আমরা খুব নরমালি ব্রিথ করতেছি, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, পানি খাচ্ছি, সবকিছুই করছি, কোনো কিছুই হচ্ছে না। সো আমাদের যে নর্মাল যে লাইফ আমরা লিড করি বা নর্মাল যে কোনো কিছু থাকি, সেটা সিগনিফিকেন্স কিন্তু অনেক। ঠিক আছে, আমরা হয়তো বা ওই পর্যন্ত চিন্তা করতে পারি না। ঠিক আছে, বাট এটার সিগনিফিকেন্স কিন্তু হিউজ। নর্মালি যেটা দেখা যায় যে যদি আমরা একটা বায়ু শূন্য, দ্যাট মিনস একটা ভ্যাকুয়াম, একটা যদি রুমের মধ্যে একটা টিন রাখি, টিন তো চিনি নাকি? বাসায় যে টিনের বাড়ি থাকে, যে টিনের বাড়িতে যে ছাদ দেওয়া হয় টিনের, চিনি জি না স্যার। সবাই? জি স্যার। এই টিনটা কিন্তু, যে আমরা নর্মালি যে ক্যান বোতলে যে কোক খাই, ওসব টিনের থেকে কিন্তু কি অনেক বেশি হার্ড। ঠিক আছে, ওই টিনগুলো কিন্তু খুবই হার্ড এবং বেশ শক্ত। সো আমি একটা যদি বায়ুশূন্য রুমে যদি একটা টিন রেখে দেওয়ার পর যদি আমি সেখানে অ্যাটমসফিয়ারের যে বাতাসটা থাকে বা প্রেশার থাকে, যদি আমি অ্যালাউ করি রুমে ঢোকার জন্য, সেই টিনটা সাথে সাথে চারপাশ থেকে যখন ওই 100 কিলো প্যাসকেল প্রেশারটা যখন টিনের উপরে পড়ে, টিনটা দুমড়ে মুচড়ে একটা টিনের ক্যান, মানে ছোট একটা বলের মতো হয়ে যায়। ঠিক আছে, তো অ্যাটমসফিয়ারিক যে প্রেশারটা আছে এটা এত হিউজ। ঠিক আছে, সো এখানে যেই প্রেশারের কথাগুলো আমরা বলবো, এখানে হচ্ছে আমরা 3টা প্রেশার সম্পর্কে জানবো। সেটা হচ্ছে, একটা হচ্ছে অ্যাবসলিউট প্রেশার, একটা হচ্ছে গেজ প্রেশার, একটা হচ্ছে ভ্যাকুয়াম প্রেশার। ঠিক আছে, আচ্ছা, আমরা কি কেলভিন স্কেলের নাম শুনছি? জি স্যার। কেলভিন স্কেলের স্টার্টিং পয়েন্ট কত? 273 হুম, স্যার 273 273 নাকি 0? জিরো স্যার, জিরো। 0 কেলভিন। ঠিক আছে, ডিগ্রি সেলসিয়াসের স্টার্টিং পয়েন্ট কত? সরি, মানে সেলসিয়াস স্কেলের স্টার্টিং পয়েন্ট কত? 273.15। না, ডিগ্রি স্কেলের স্টার্টিং পয়েন্ট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, বাট 0 কেলভিন ইকুয়ালস টু হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, -273 ডিগ্রি সেলসিয়াস। সো আমরা যে বলছি যে 1 লাখ প্যাসকেল, ঠিক আছে, দ্যাট মিনস 100 কিলো প্যাসকেল প্রেসার হচ্ছে কি অ্যাটমসফেরিক প্রেসার।
অ্যাবসলিউট স্কেলে এই প্রেসারের ভ্যালু হচ্ছে 1 লক্ষ প্রেসার, 1 লক্ষ প্যাসকেল প্রেসার। ঠিক আছে? যখন আমরা অ্যাবসলিউট স্কেল চিন্তা করব, আমাদের যে অ্যাটমসফেরিক প্রেসারকে যেটা আমরা বলি যে 100 কিলো প্যাসকেল, সেটা হচ্ছে কি 100 কিলো প্যাসকেলই থাকবে। যখন আমরা গ্যাস প্রেসার চিন্তা করব, তখন এই 100 কিলো প্যাসকেল হবে হচ্ছে আমাদের 0। ঠিক আছে? কারণ গ্যাস প্রেসারে জিনিসটা যেটা হয়, গ্যাস প্রেসার হচ্ছে যেহেতু আমাদের এই এনভায়রনমেন্টে আমরা যে প্রেসারগুলো মেজার করতে পারি নরমালি, সেগুলো কিন্তু কি আমাদের এই পৃথিবীর ভিতরেই। ঠিক আছে? এবং এই পৃথিবীর ভিতরে মোটামুটি সব জায়গায় মানে সমতল ভূমিতে যেটা ধরা হয় যে কি আমাদের অ্যাটমসফেরিক প্রেসার হচ্ছে কি 1 অ্যাটমসফেরিক প্রেসার 1 ATM বা 100 কিলো প্যাসকেল। এটা যেহেতু সব জায়গায় সমান, সো যখন আমি কোনো প্রেসার ডিফারেন্স করতে যাব, তখন কিন্তু কি হবে যে অবশ্যই সেটা কি হবে, আমার 100 কিলো প্যাসকেলের থেকে বেশি অথবা কম প্রেসারে আসবে, তাই না? যদি কোনো প্রেসার ডিফারেন্স ক্রিয়েট হয়, হায়ার প্রেসার যেটা আসবে সেটা কি অবশ্যই কি আমাদের 100 কিলো প্যাসকেল থেকে বেশি, আর যদি কোনো নেগেটিভ প্রেসার ক্রিয়েট হয় সেটা কি হবে 100 কিলো প্যাসকেল থেকে কম। সো এই জিনিসটাকে কাজে লাগিয়ে কি করা হয়েছে যে আমাদের গ্যাস প্রেসারটাকে ইউজ করা হয়। ঠিক আছে? সো গ্যাস প্রেসারটাকে যদি আমি এক্সাম্পলে যদি আমি দেখাই, খেয়াল করো, যখন এই যে জিরো প্রেসার যে লাইনটা দেখানো হচ্ছে, এই জিরো প্রেসার থেকে এতটুকু পর্যন্ত যে হাইটটা, এটা হচ্ছে কি আমাদের রেটিংটা আসবে হচ্ছে আমাদের অ্যাবসলিউট প্রেসারে। ঠিক আছে? কিন্তু যখন আমি বলবো যে গ্যাস প্রেসার হবে কতটুকু, এতটুকু। কারণ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যে লাইনটা আছে, এই লাইনটা হচ্ছে কি আমাদের অ্যাটমসফেরিক প্রেসার। অ্যাটমসফেরিক প্রেসারের এক্সেস যেই প্রেসারটা থাকবে, সেই প্রেসারকে আমরা বলবো হচ্ছে গ্যাস প্রেসার। আর অ্যাটমসফেরিক প্রেসার থেকে যে প্রেসারটুকু আমরা অ্যাটমসফেরিক প্রেসারের নিচে যে প্রেসারটা থাকবে, সেই প্রেসারটাকে আমরা বলবো হচ্ছে ভ্যাকুয়াম প্রেসার। ঠিক আছে? বুঝি জি, নাই স্যার। আমরা? স্যার বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? সো তোমরা যদি জি, স্যার। ইকুয়েশনে যদি খেয়াল করো, গ্যাস প্রেসার ইকুয়ালস টু হচ্ছে কি অ্যাবসলিউট প্রেসার মাইনাস অ্যাটমসফেরিক প্রেসার। ভ্যাকুয়াম প্রেসার মানে কি হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসার মাইনাস অ্যাবসলিউট প্রেসার। আচ্ছা, তাহলে খেয়াল করি, যদি অ্যাবসলিউট স্কেলে দাঁড়াও, অ্যাবসলিউট স্কেলে আমার প্রেসার হচ্ছে কত 500 কিলো প্যাসকেল। ঠিক আছে? তাহলে গ্যাস প্রেসার কত হবে আমার এই 500 কিলো প্যাসকেলের জন্য? এখান থেকে এতটুকু যে বারটা আছে, এই বার দ্বারা ডিনোট করছে হচ্ছে কত 500 কিলো প্যাসকেল। এই 500 কিলো প্যাসকেল যদি আমি গ্যাস প্রেসারে যদি কনভার্ট করতে যাই, তাহলে এই 500 কিলো প্যাসকেলকে আমরা কি লিখতে পারি গ্যাস প্রেসার হিসেবে? কত লিখবো? 399 কত? স্যার 399 স্যার 400 স্যার 400 কিলো প্যাসকেল। 400 কিলো প্যাসকেল। ঠিক আছে? কারণ কি? কারণ হচ্ছে আমার অ্যাটমসফেরিকে হচ্ছে আমাদের 100 কিলো প্যাসকেল। আমার অ্যাটমসফেরিক প্রেসার হচ্ছে কি 100 কিলো প্যাসকেল। ঠিক আছে? আচ্ছা, এখন সে আমাদের এই যে বারটা আছে, ছোট যে বারটা আছে, এই বারের ভ্যালু হচ্ছে এই পর্যন্ত ভ্যালু হচ্ছে কত, আমি ধরে নিলাম 175 কিলো প্যাসকেল। ঠিক আছে? এই যে বারটা আছে, এই বারের ভ্যালু হচ্ছে কত 175 কিলো প্যাসকেল। এখান থেকে এটুকুর ভ্যালু হচ্ছে কত 175 কিলো প্যাসকেল। তাহলে এই পয়েন্টের জন্য আমার ভ্যাকুয়াম প্রেসার কত হবে? সরি, ভুল করছি আমি। স্যার 175 মেবি উপরে হবে। একটু দাঁড়াও, ধরে নিলাম আমার এই যে অ্যাবসলিউট প্রেসারে আমার এখানে অ্যাবসলিউট প্রেসার হচ্ছে কত 45 কিলো প্যাসকেল। ঠিক আছে? তাহলে ভ্যাকুয়াম প্রেসারে আমাদের প্রেসার কত আসবে?
55. 55, ঠিক আছে। অ্যাবসোলিউট 45 কিলোপ্যাসকেল প্রেসার, ভ্যাকুয়াম প্রেসারে হবে হচ্ছে কত 55। অ্যাবসোলিউট 500 কিলোপ্যাসকেল, গেজ প্রেসারে হবে কত 400 কিলোপ্যাসকেল, ঠিক আছে। সো গেজ প্রেসার যখন কোথাও লেখা থাকবে তাহলে আমরা বুঝে নিব যে এটা হচ্ছে কি অ্যাটমসফেরিক প্রেসারের থেকে হচ্ছে কি বেশি। আর যদি আমরা ভ্যাকুয়াম প্রেসার যদি আমরা কোথাও পাই কোনো প্রবলেমে, তখন আমরা বুঝে নিব যে সেটা হচ্ছে কি আমাদের এই অ্যাটমসফেরিক প্রেসারের থেকে কম, ঠিক আছে। স্যার ভ্যাকিউম মানে তো বায়ুশূন্য স্থান না স্যার, এখানে জিরো হওয়ার কথা না প্রেসার। ভ্যাকুয়াম মানে হচ্ছে বায়ুশূন্য, এই জন্যই তো বললাম বায়ুশূন্য যে আমরা বলছি সেটা হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসারের নিচে যে প্রেসারটা থাকবে, নেগেটিভ যে প্রেসারটা থাকবে, সেটাই হচ্ছে কি আমাদের ভ্যাকুয়াম প্রেসার, ঠিক আছে। ভ্যাকুয়াম মানে হচ্ছে জিরো, একদম জিরো মানে হচ্ছে সেখানে কি কোনো প্রেসারই নেই, একদম বায়ুশূন্য, কোনো চাপ নাই, মানে পিকল মানে প্যাসকেল মানে 0 প্যাসকেল, ঠিক আছে। আর ভ্যাকুয়াম প্রেসার দ্বারা বোঝানো হচ্ছে যে নেগেটিভ প্রেসার যেটা আছে সেটা, বুঝা গেছে। জি স্যার। Yes, sir. এই যে আমরা জুস খাই স্ট্র দিয়ে, কিভাবে খাই, মানে হাউ ইজ ইট পসিবল যে আমি টান দিলাম আমার জুস গ্লাস থেকে একদম উপরে উঠে চলে আসলো? কেউ বলতে পারবা এটা প্র্যাকটিক্যাল ফেনোমেনাটা কিভাবে হয় বা ফিজিক্সটা কি? স্যার স্টোয়ের ভিতরে ভ্যাকুয়াম ক্রিয়েটের মাধ্যমে। আচ্ছা দেখো, আমি যদি স্ট্রটাকে যদি আচ্ছা কখনো কি কেউ চেষ্টা করেছো যে জুসের যে লেয়ারটা থাকে, আপার যে লেয়ারটা থাকে, সেই লেয়ারের থেকে কিছু উপর থেকে যদি তুমি যদি স্ট্র যদি তুমি টান দাও, খাওয়ার চেষ্টা করো, জুস কি উপরের দিকে উঠে আসবে? ইউজুয়ালি আমরা কি করি যে স্ট্রটা কি জুসের ভিতরে ডোবানো থাকে, দেন হচ্ছে আমরা সিপ নেই, তাই না? জি স্যার। আচ্ছা, সো যদি আমরা মানে আমরা জুসের ভিতরে ডুবালাম না, ঠিক আছে, একদম গ্লাসের উপর থেকে আমরা স্ট্র ধরে টানতেছি, জুস কি কখনো কি উপরের দিকে উঠে আসে? স্ট্রয়ের ভিতরে ঢুকে? না স্যার। ঢুকে না। কারণ কি প্রথমে কি করতে হবে আমাদের, স্ট্রকটাকে জুসের ভিতরে ডুবানো লাগবে, দেন হচ্ছে আমরা কি করব টান দিব, টান দিলে কি হবে আমাদের জুস পাইপের ভিতর দিয়ে হয়ে আমাদের পাকস্থলীতে চলে আসবে, তাই না? জি স্যার। এখানে যে জিনিসটা করা হয় যখন আমরা বলছি যে আমরা সিপ নেই বা যখন আমরা টান দিই কথাটা বলি, তখন কি করে ওই টাইমে আমাদের যে ফুসফুস লাং যে করে যেটা করে সেটা হচ্ছে যে তখন হচ্ছে সে কোনো অক্সিজেন নেয় না, সে হচ্ছে আমাদের বডির ভিতরে একটা বায়ুশূন্য অবস্থা ক্রিয়েট করে, ঠিক আছে, নেগেটিভ প্রেসার ক্রিয়েট করে। এই নেগেটিভ প্রেসার ক্রিয়েট করার ফলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে খেয়াল করো, স্ট্র এক পয়েন্ট হচ্ছে কোথায় পানির ভিতরে, আর স্ট্রয়ের আরেকটা পয়েন্ট কোথায় আমাদের ইয়েতে মুখে, ঠিক আছে। সো মুখের ভিতরে কি করছি আমরা, নেগেটিভ প্রেসার ক্রিয়েট করছি। তো যেহেতু সেখানে নেগেটিভ প্রেসার, আর আমাদের যে জুসটা আছে জুসের উপরে কি আমাদের যে গ্লাসের ভিতরে জুসের উপরে কি বাতাস না? জি স্যার। জুসটা কিন্তু কি অ্যাটমসফেরিক প্রেসার আছে, দ্যাট মিন্স কি এই 100 কিলোপ্যাসকেল প্রেসারে আছে। যেহেতু আমাদের মুখের ভেতরে হচ্ছে নেগেটিভ প্রেসার আর বাইরে হচ্ছে হায়ার প্রেসার, এই প্রেসার ডিফারেন্সের কারণে কি হয়, যখন আমরা টান দিই বাইরের যে বাতাসটা থাকে সেই বাতাসটা কি করে জুসটাকে উপর থেকে নিচের দিকে চাপ দেয়, চাপ দিলে কি হয় জুসটা হচ্ছে আমাদের স্ট্রয়ের ভিতর দিয়ে আমাদের মুখে চলে আসে, ঠিক আছে। এখানে কিন্তু কি আমাদের প্রেসার ডিফারেন্সের কারণে কি হচ্ছে আমাদের জুস আমরা মানে ড্রিঙ্ক করতে পারি আর কি, বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা স্যার আমরা হ্যাঁ। যদি স্যার স্ট্র থেকে যখন টান দিয়ে জুস, তখন স্ট্রর ভিতরে বায়ুশূন্য অবস্থা সৃষ্টি হয় না? এই কারণে এই শূন্যতার কারণে জুস ভিতরে আসার কথা না মুখের ভিতরে? এই তো আমি যখন টান দিচ্ছি, যখন আমি টানটা দিচ্ছি দেওয়ার ফলে কি হয়েছে স্ট্রয়ের ভিতরে যে বাতাসটা থাকে এবং সেই বাতাসটাকে আমার মুখের ভিতরে গিয়ে আমার ফুসফুসে চলে যায়, তাই না? এবং এট দ্য সেম টাইম কিন্তু কি ওই স্ট্রয়ের ভিতরে কিন্তু বায়ুশূন্য অবস্থা নেগেটিভ প্রেসার আমি ক্রিয়েট করতেছি, অ্যাজ ওয়েল এস আমার মুখের ভিতরেও কিন্তু কি আমরা নেগেটিভ প্রেসার ক্রিয়েট করতেছি। দ্যাটস ওয়াই কি হয় যখন বাইরের অ্যাটমসফেরিক যে প্রেসারটা আছে সেই প্রেসারটা যখন আমার জুসকে উপরের লেভেল থেকে যখন চাপ দেয়, তখন জুসের কিন্তু কি বাইরে যাওয়ার কোনো ওয়ে থাকে না, আনলেস সে স্ট্রয়ের ভিতর দিয়ে উপরের দিকে
চলে আসবে, ঠিক আছে? তো এই মেকানিজমটা দিয়ে হচ্ছে কি হয়, আমরা স্ট্র দিয়ে কোনো কিছু খেতে পারি। বুঝতে পারছি? জি স্যার। ঠিক এই সেম মেকানিজমটা ইউজ করা হয় হচ্ছে পাম্পে, যার মাধ্যমে আমরা কি করতে পারি, নিচ থেকে উপরে পানি পাঠাতে পারি, ঠিক আছে? যে মাটির নিচ থেকে যে আমরা পানি উপরে তুলি, এটাও কিন্তু কি সেম মেকানিজম। আমরা একটা নেগেটিভ প্রেসার ক্রিয়েট করি, যার কারণে কি হয়, পানি উপরের দিকে আসা শুরু করে, ঠিক আছে? যাই হোক, ওটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তো আজকের ক্লাস এখানে শেষ করছি, আমরা নেক্সট ক্লাসে শুরু করব ওয়ার্ক অ্যান্ড হিট। সো রোল কলটা করে ফেলি। রোল 58। প্রেজেন্ট স্যার। 59। প্রেজেন্ট স্যার। আচ্ছা, দাঁড়াও একটু ওয়েট করো। Sixty. প্রেজেন্ট স্যার। 61. প্রেজেন্ট স্যার। 62. প্রেজেন্ট স্যার। 63. প্রেজেন্ট স্যার। 64. ইয়েস স্যার। 65. ইয়েস স্যার। 67. Yes, sir. 67. 68. ইয়েস স্যার। 69. ইয়েস স্যার। 70. ইয়েস স্যার। লাস্ট ক্লাস করার নাই। 72. ইয়েস স্যার। 73. ইয়েস স্যার। 74. প্রেজেন্ট স্যার। 75. প্রেজেন্ট স্যার। 76. ইয়েস স্যার। লাস্ট ক্লাস করার নাই। 77. 77. রোল 125 কে মাইক নষ্ট করলো। আচ্ছা ঠিক আছে। রোল 77 অ্যাবসেন্ট। 79. ইয়েস স্যার। তুমি একটা ক্লাসও করো নাই না? না স্যার, আমি করেছিলাম, মনে হয় আমার স্যার অ্যাটেন্ডেন্স দিন। তাহলে তুমি দিয়ে ঘুমাচ্ছিলা, অ্যাটেন্ডেন্স আর পাবা না। যাই হোক, পিয়াল দত্ত ইয়েস স্যার। সেম কেস মনে হয়। তারপর হচ্ছে 81। স্যার আমি ছিলাম তো স্যার, প্রেজেন্ট দিয়েছে আগের ক্লাসগুলোতেও। গত ক্লাস করেছো? স্যার গত ক্লাস তো করো নাই। 81। আচ্ছা। 81 নাই। 82 নাই। 84। ইয়েস স্যার। একটা ক্লাসও করো নাই না? Yes, sir. Sir, sir, 82, sir. 82 কই ছিলা? Hello, sir. হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার আমার স্যার এই জি স্যার লাস্টের দুইটা ক্লাস স্যার আমি জয়েন করেছিলাম স্যার, আমার পিসির হেডফোনটা নষ্ট ছিল, আজকে মোবাইল দিয়ে জয়েন করেছি। স্যার আমি আমি প্রেজেন্ট দিয়েছি, কিন্তু স্যার আমি জানতাম না যে আপনি শুনেননি। লাস্ট ক্লাসে কালকে বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। স্যার আপনি চাইলে স্যার ভিডিও রেকর্ডিং চেক করতে। হ্যাঁ 84 কে? স্যার 81 আমি স্যার। 81 কি? তুমি তো নাই। স্যার আমি আছি তো। আচ্ছা ঠিক আছে। 86। ইয়েস স্যার। 87। ইয়েস স্যার। 88। ইয়েস স্যার। 89। প্রেজেন্ট স্যার। 91। প্রেজেন্ট স্যার। 92। 92 কি আছে নাকি নাই? ও
স্যার 92 একটু ঢাকার বাইরে আর কি স্যার। ঘুরতে গেছে, ভালো। 93, 94, প্রেজেন্ট স্যার। 95, Yes, sir. 96, ইয়েস স্যার। 98, Yes, sir. 99, 99, তারপর হচ্ছে 100। Yes, sir. আজকে ফার্স্ট, স্যার আগের দিনও করছিলাম স্যার, এই 2 দিন আর কি, আগের যেটা ফার্স্ট। কত ক্লাস করেছো? কত ক্লাসে তো ছিল স্যার না কত তুমি? স্যার কত ক্লাসে ছিলাম তোমাকে স্যার, ডাকলাম, পেলাম না তো। স্যার? মেবি তাহলে স্যার মাইক অফ ছিল। স্যার কত ক্লাসে ছিল? এর আগেরটাই ছিলাম। আচ্ছা, 101, Yes, sir. 2, প্রেজেন্ট স্যার। 3, ইয়েস স্যার। ছিল না কত ক্লাসে? স্যার ছিলাম আর কি, ঘুমায় গেছিলাম জয়েন দিয়ে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। 104, Yes, sir. 105, ইয়েস স্যার। 106, 106, ইয়েস স্যার। আচ্ছা আমার মাইকের সমস্যা ছিল। ইয়েস স্যার, আমি আছি স্যার। হ্যাঁ হ্যাঁ, তুমি তো জানি তোমার মাইকের সমস্যা, তাই ওয়েট করতেছিলাম বসে বসে। 108, Yes, sir. 9, প্রেজেন্ট স্যার। 10, Yes, sir. 11, শোভন চৌধুরী। গত ক্লাসে ছিল না? স্যার গত ক্লাসে ছিলাম স্যার, লাস্ট ডিসকানেক্ট হয়ে গেছি। ও ঘুমায় গেছো আর কি, বুঝছি। না স্যার, ডিসকানেক্ট হয়ে গেছিলাম স্যার, নেট প্রবলেম। 112, ইয়েস স্যার। 13, Yes, sir. 14, ইয়েস স্যার। তারপর হচ্ছে 125, ওর হচ্ছে মাইকের সমস্যা বললো, ও আছে, ঠিক আছে। তারপর হচ্ছে আরাফাত, ইয়েস স্যার। মবিন, ইয়েস স্যার। ফারদিন, Yes, sir. রাফসানজানি, সরি, নাই। একদিন আছে, একদিন নেই। ঠিক আছে, থ্যাংক ইউ ফর জয়েনিং। সো আমাদের নেক্সট উইকে ক্লাস সোমবার দিন মনে হয়, হ্যাঁ সোমবার দিন। সো দেখা হবে নেক্সট উইকে ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার বলেন। স্যার এই আজকে আমার অনেক ডিস্টার্ব করতেছিল নেট, কয়েকটা টপিক একটু আবার দেখতে হবে তো। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব না আমি আজকের আর গতকালকে 31 তারিখ আর 31 তারিখের ভিডিওটা দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।